সো হে গাইস, অনেকদিন পরে তোমাদের সাথে দেখা হচ্ছে গাইস। সো কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গাইস। এই এপিসোডে তোমরা খুবই সুন্দর সুন্দর রোমান্টিক সিন দেখতে পারবে। আর তোমরা দেখতে পাবে যে জিহাং মূলত ডংহো এবং ফেংয়ের সম্পর্ক ভাঙার জন্য অনেক রকম চেষ্টা করতে থাকবে, কিন্তু অবশেষে ডংহো এবং ফেং দুজন একসাথে খুবই চালাকির সাথে জিহাংকে শাস্তি দেবে। গাইস, ড্রামাটি দেখতে থাকো, আশা করি তোমাদের মজা লাগবে। সো চলো মূল ভিডিওতে যাওয়া যাক। সো গাইস, এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে জুরেন নিজেই ফেংয়ের জন্য খুব সুন্দর সুন্দর খাবার বয়ে নিয়ে আসে। তবে ফেং তখন কিছুই খেতে চায় না। এই জন্য করে জুরেন তখন বলে যে তুমি কি আমার উপরে এখনও রেগে আছো? কিন্তু ফেং তখন তাকে বলে যে আমি সবসময় সাধারণ জীবনযাপন করতে ভালোবাসি। জুরেন তখন এটা শুনে তার কথা বুঝতে পারে। সে তখন ফেংকে জড়িয়ে ধরে বলে যে তুমি তাহলে কি চাও? ফেং তখন বলে যে তোমার হাত ধরে, এবং সে তখন তার হাত ধরে আর কিছুই বলতে পারে না। ডংহো তখন বলে যে হাত ধরে একসাথে সারা জীবন কাটাতে চাই। ফেং তখন বলে যে হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বলতে চাইছিলাম। জুরেন তখন সব কিছু নিয়ে যেতে বলে গার্ডসদেরকে, এবং জুরেন তখন তার নিজের বানানো শুধু স্যুপটাকে ফেংকে খাওয়াতে চায়। ফেং তখন এটা দেখে বলে যে আপনি নিজে তৈরি করেছেন? জুরেন তখন বলে যে হ্যাঁ। ফেং এটা শুনে অনেক খুশি হয়ে যায়। এরপর সিন শিফট হয় এবং দেখা যায় যে রাতের বেলা কিমতি যখন প্যালেসে টহল দিচ্ছিল, তখন ফেং বার হয়ে কিমতির সাথে বলে যে তার সাথে কিছু পার্সোনাল কথা আছে। এবং যখন সৈন্যরা এগিয়ে যায়, কিমতি তখন ফেংয়ের কাছে আসে এবং সে তখন ফেংয়ের দেওয়া ক্রিমটিকে তাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু ফেং তখন আরও কিছু ক্রিম তাকে উপহার দিয়ে বলে যে তুমি বলেছিলে যে এই ক্রিমগুলো তোমার কাছে অনেক দামি, আমার মনে হলো যে এটা তোমার ভালো লেগেছে, আর তার উপর তুমি তো আমার এত সাহায্য করেছো, এটা আমার তরফ থেকে একটা সামান্য উপহার। কিন্তু তখন উল্টে সেই ক্রিমটাকে আর ফেরত দিতে তো পারেই না, উল্টে আরও কিছু ক্রিম তাকে নিতে হয়। এরপরে ফেং যখন ভিতরে চলে আসে, ময়ূন তখন তাকে বলে যে আপনি অনেক ভালো, আপনি সবার দিকে খেয়াল রাখেন। আর পরে যখন সে থেমে যায়, ফেং তখন বলে যে কি হয়েছে বলো। ময়ূন তখন বলে যে বলবো না, এবং তখন তারা দুজনে আনন্দে ঝগড়া করতে করতে চলে যায়। এরপর দেখা যায় যে জিহাং খুবই অসুস্থ হয়ে পড়েছে এবং জুরেং এবং ফেং তাকে দেখতে এসেছে। জুরেন সেখানে ডাক্তারকেও নিয়ে এসেছিল, তবে ডাক্তার জিহাংয়ের পালস চেক করে সে নিজেই অবাক হয়ে যায়। ডাক্তার তখন বুঝতেই পারে না যে জিহাংয়ের ঠিক কী হয়েছে। সে তখন বলে যে সে তার পালস চেক করে বুঝতে পেরেছে যে মনে হচ্ছে তার শরীরে কোনো বিষ প্রকৃতির কিছু আছে। ডাক্তার তো এসব কিছু জানতো না। সে তখন একটা প্রেসক্রিপশন লিখে দিয়ে চলে যায়। জুরেন তখন জিহাংকে বলে যে রেস্ট নিতে, এবং সে এটা বলে চলে যায়। এরপর দেখা যায় যে জুরেন ফেংকে নিয়ে তাদের এম্পেরিয়াল টম্বে গিয়েছে। সে তখন ফেংকে লিংবেস্টন পাথর দেখাতে চাইছিল, তবে তারা যাওয়ার সময় জুরেন যখন ফেংয়ের মুখে একটু হাত দেয়, তখনই ফেং সুড়সুড়িতে হাসতে শুরু করে। যেহেতু ফেং একটা শেয়াল ছিল, এই জন্য করে তার গায়ে হাত বোড়ালে তার খুবই সুড়সুড়ি হচ্ছিল। কিন্তু তারপরেই ফেং তখন তার নিজের জ্ঞানে চলে আসে। ফেং কিন্তু জুরেনের সাথে থাকতে থাকতে সত্যিই তার প্রেমে পড়ে যাচ্ছিল। এরপরে জুরেন ফেংকে সেখানে যাওয়ার সমস্ত মেকানিজম, সমস্ত কলা কৌশলগুলো দেখায়। ওইসব বাটনগুলো বন্ধ করে তারপরে ওখানে পা রাখতে হয়, কারণ যদি কেউ ওই বাটনগুলো না বন্ধ করে সেখানে পা রাখে, তাহলে অনেক তীর তাকে আঘাত করে মেরে ফেলবে। এরপর জুরেন ফেংকে নিয়ে সেই ঘরে প্রবেশ করে এবং তাকে লিংবেস্টন পাথরটি দেখায়। ফেং তখন অবাক হয়ে চিন্তা করে যে এটা তো সেল লকিং পাথর, এবং এটা এখানে কিভাবে আসলো। জুরেন তখন ফেংকে আবারও বলতে থাকে যে এই পাথরটি কিভাবে এখানে এসে পড়েছে। তারপর জুরেন ওই পাথরটিকে টাচ করে এবং পাথরটি তখন জল জল করে ওঠে। জুরেন তখন ফেংকে বলে যে আমার বাবা বা দাদা এই পাথরটি টাচ করলে কখনোই জ্বলে ওঠে না, কিন্তু শুধুমাত্র আমি এটা টাচ করলে জল জল করে ওঠে, তাই তুমি একবার টাচ করে দেখো। ফেং তো প্রথমে টাচ করতে চাইছিল না, কিন্তু পরে যখন টাচ করে তখন পাথরটি জল জল করে ওঠে। জুরেন তখন বাচ্চাদের মতো লাফালাফি করে আনন্দে বলতে থাকে যে দেখেছো, এই পাথরটিকে প্রোটেক্ট করার জন্য তোমাকেও চুজ করেছে। যাই হোক, জুরেন তখন ফেংকে এখানে নিয়ে এসেছিল এই পাথরটিকে আরও বেশি সিকিউর করে রাখার জন্য, আরও নতুন কলা কৌশল তৈরি করতে। জুরেন অনেকটাই করে ফেলেছে, কিন্তু সে কিছু বিষয়ে আটকে রয়েছে। মূলত এই কারণেই সে ফেংকে নিয়ে এসেছে, যে সে যেন তাকে সাহায্য করে এতে। আর যেহেতু ফেং মেকানিজম সম্পর্কে ভালো খুব ধারণা রাখে, এই জন্য করেই। আর এদিকে জিহান যখন জুরেনের খোঁজে তার ঘরেতে আসে, সে তখন জানতে পারে যে জুরেন এখানে নেই, এবং জুরেনের সেবক তখন তাকে জানায় যে জুরেন আসলে কোথায় গিয়েছে কেউই জানে না। এবং জিহাং যখন ফিরে আসছিল, তখন তার গার্ড বলে যে ম্যাডাম ফেংও এখানে নেই। জিহাং তখন এটা শুনে বলে যে এটা স্বাভাবিক বিষয়, তারা দুজন হয়তো ঘুরতে বেরিয়েছে। আর এদিকে জুরেন এবং ফেং সেই মেকানিজমগুলো নিয়ে কাজ করছিল। কাজ করতে করতে তখন জুরেনের হাতে একটু আঘাত পায়। ফেং তখন দৌড়ে গিয়ে জুরেনকে বকাবকি করতে থাকে, এবং তারপর সে তার হাতে ঔষধ লাগিয়ে দিতে থাকে এবং বলতে থাকে যে ভাগ্যিস আমি এই ঔষধটা আমার কাছে রেখেছিলাম।
জুরেন তখন ফেংয়ের এসব কর্মকাণ্ড দেখে সে তখন মুগ্ধ হয়ে যাচ্ছিল। জুরেন তখন তাকে বলে যে তুমি একদমই আলাদা, তুমি আমাকে একজন রাজা হিসেবে না বরং একজন ভালো হাজবেন্ড হিসেবে ট্রিট করো, আর যেটা সব মানুষের ভাগ্যে থাকে না। আর তারা তখন সেখানে একদম রোমান্টিক হয়ে যায়। আই মিন তোমরা দেখেই নাও। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই যে জুরেন চাঁদনির রাতে একা একা চাঁদ দেখছিল এবং সে তখন তার সেবককে দিয়ে খবর পাঠায় যে সে ফেংয়ের সাথে একসাথে চাঁদ দেখতে চায়। আর এদিকে ফেং তখন বসে বসে লিংবিস্টন পাথরের ছবি আঁকছিল, আর তখনই সেখানে লর্ড চেন চলে আসে। ফেং তখন লর্ড চেনকে লিংবিস্টন পাথর সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু লর্ড চেন তখন বলে যে বাদ দাও, তোমার এসব বিষয় নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। আর সে তখন তার আঁকা ছবিটাকে মুড়িয়ে সেখান থেকে ফেলে দেয়। আর তারপর তারা দুজন গল্প করতে বসে যায়। আর তখনই সেখানে ময়ূন চলে আসে এবং সে তখন দেখতে পায় যে ভিতরে ফেং কার সাথে যেন একটা কথা বলছে। আর সে তখন দরজা নক করতে দ্রুত তখন লর্ড চেন সেখান থেকে চলে যায়। যাই হোক, ময়ূন তখন তাকে জানায় যে রাজা তার সাথে চাঁদ দেখার জন্য তাকে ডাকছে। এরপর দেখা যায় যে ফেং এবং জুরেন একসাথে বসে চাঁদ দেখছিল এবং তখন তারা দুজন ড্রিঙ্কও করছিল। এবং ফেং তখন জুরেনের হাতে আবারও ওষুধ লাগিয়ে দেয় এবং জুরেন তখন তার কপালে একটা চুমু খায়। ফেং তখন অনেক লজ্জা পেয়ে বলে যে তুমি অনেক স্মার্ট। হ্যাঁ, আমি স্মার্ট ঠিক আছে, কিন্তু তুমিও অনেক সুন্দর। তাদের বেশ অনেক সুন্দর সময় কাটছিল। জুরেন তখন তাকে বলে যে তার মিউজিক বাজাতে অনেক ইচ্ছা করছে এবং এরপরে তার কাছে একটা বাদ্যযন্ত্র এনে দেয়। গাইস, এটাকে কি বলে আমি জানি না, তোমরা জেনে থাকলে কমেন্টে জানিও। এবং সে তখন সেটাকে বাজাতে থাকে এবং বাজানোর সাথে সাথে ফেং তখন সেখানে নাচতে থাকে। জুরেন তখন মুগ্ধ হয়ে ফেংয়ের নাচ দেখতে থাকে। এরপরে হঠাৎ করে আমরা দেখতে পাই যে জুরেন এবং ফেং একটা ঘরেতে আছে এবং তখন তারা দুজন খুবই সুন্দর রোমান্টিক মুহূর্ত কাটাচ্ছিল। কিন্তু আমরা দেখতে পাই যে এই পুরো বিষয়টাই জুরেনের শুধুমাত্র একটা স্বপ্ন ছিল। এবং তখন সে তার ঘুম ভাঙলে দেখতে পায় যে তার সামনে ইয়ান দাঁড়িয়ে আছে। জুরেন তখন বলে যে তুমি এখানে কি করতে? এখানে তো ফেং ছিল। ইয়ান তখন তাকে বলে যে আপনি গত রাতে খুবই ড্রিঙ্ক করে ফেলেছিলেন এবং কিমতি আপনাকে এই ঘরে রেখে দিয়ে গিয়েছিল। আর এখানে তো ম্যাডাম জিউ মানে ফেং তো আসেইনি। জুরেন তখন একটু লজ্জা পেয়ে হতাশ হয়ে যায় এবং সে তখন রিয়েলাইজ করে যে সে তো স্বপ্ন দেখছিল। এরপর জুরেন কিমতিকে ডেকে বলে যে তুমি গত রাতে আমাকে নিয়ে এসেছিলে না? কিমতি তখন বলে যে আমাকে মাফ করবেন, টহল দেওয়ার সময় আমি দেখলাম যে আপনি ঘরে ঠিকমতো আসতে পারছিলেন না, এই জন্য করে আমি মূলত আপনাকে ঘরে নিয়ে এসেছিলাম। জুরেন তখন তাকে মিষ্টি আলু খেতে দেয় এবং জিজ্ঞাসা করে যে বলো তো এটা কেমন খেতে? কিমতি তখন বলে যে এটা মিষ্টি আলু, এতে আবার কি, এ তো নর্মাল। জুরেন তখন বলে যে আমি ভাবলাম তোমার সাথে আমি ভালোভাবে মিষ্টি আলু পড়ানো শিখবো, কিন্তু কিমতি তখন বলে যে আমি তো জীবনে কোনোদিনই মিষ্টি আলু পড়াইনি। আসলে জুরেন অনেক চালাক ছিল। সে তখন দেখতে চাইছিল যে আসলে ফেং যে বলেছিল যে সে তার প্রিয় মানুষকে সে মিষ্টি আলু পুড়িয়ে খাইয়েছিল সেটা কিমতি ছিল কি না, এটার জন্য মূলত সে তাকে জিজ্ঞেস করেছিল এইসব। এবং সে তখন কিমতির কাছ থেকে এইসব কথা শুনে সে তখন অনেকটা আনন্দিত হয়। সে তখন বলে যে আচ্ছা আচ্ছা তুমি কখনো আলু পোড়াওনি, আচ্ছা ঠিক আছে। জুরেন তখন এটা ভেবে খুশি হয়ে যায় যে ফেং কিমতিকে পছন্দ করে না। এরপর দেখা যায় যে ফেং ওই মেকানিজমটা নিয়ে কাজ করছিল এবং জুরেন তখন তার কাছে আসে এবং সে তখন ফেংয়ের জন্য অনেক মিষ্টি বানিয়ে নিয়ে এসেছিল। ফেং তখন মিষ্টিটা খেয়ে বলে যে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। এবং জুরেন যখন ফেংয়ের কাছে আবারও সেই স্পেশাল মানুষের কথা জিজ্ঞাসা করে এবং তখন ফেং তার মনে মনে ভাবতে থাকে যে আপনিই সেই স্পেশাল মানুষ। যাই হোক, এর পরের সিনে আমরা দেখতে পাই যে তারা সেই আবারও মেকানিজম নিয়ে কাজ করছিল এবং জুরেন তখন বলে যে যত দ্রুত সম্ভব এই মেকানিজমের কাজটা সম্পূর্ণ করতে হবে, আর তা না হলে লিংমিস্টন পাথর সুরক্ষিত হবে না। আর এদিকে জিহাং এবং লিউ আবারও চিন্তা করছিল যে তারা আজকে আবারও বাইরে গিয়েছে। তারা যখন এইসব নিয়ে কথাই বলছিল ঠিক তখনই জুরেং এবং ফেং ফিরে আসে। আর এটা থেকে জিহাংয়ের অনেক খারাপ লাগে, কেননা সে অসুস্থ হওয়ার পরে জুরেন তাকে বলেছিল যে সে আবারও তাকে দেখতে আসবে, কিন্তু সে তাকে দেখতে যায়নি, অথচ সে ফেংকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে দিব্যি। সিন শিফট হয় এবং দেখা যায় যে ফেংয়ের কাছে সিমিং আসে। সিমিং এসে তখন তাকে বলে যে আপনি কি করছেন, আপনাকে তো ডংহুয়ার ভালোবাসার দুর্ভাগ্য উপভোগ করাতে হবে। গাইস, ডংহুয়া মানে জুরেন, মানে এ জন্মে ডংহুয়ার নাম জুরেন। সিমিং তখন তাকে আরও বলে যে আপনি উল্টে তো ওকে ভালোবাসা উপভোগ করাচ্ছেন। ফেং তখন বলে যে আমি কি করব, আমি তো নিজেকে কন্ট্রোলই করতে পারছি না। সিমিং তখন বলে যে আমি জানি এটা আপনার পক্ষে অনেক কঠিন, কিন্তু আমি আপনাকে একটা বুদ্ধি দিতে পারি। আপনি অন্য একটা ছেলের সাথে মেশা শুরু করুন এবং এটা দেখে জুরেনের অনেক রাগ ধরবে এবং এর ফলে সে তখন আপনাকে ঘৃণা করতে শুরু করবে। আপনাকে তো ভালোই বাসবে সে, কিন্তু আপনি যেহেতু অন্য কাউকে ভালোবাসবেন এই কারণে সে আপনাকে কাছে টানতে পারবে না।
আর এটাই তো তার ভালোবাসার দুর্ভাগ্য হয়ে যাবে। ফেং তখন অনেক চিন্তায় পড়ে যায়। এদিকে আমরা জিহাংকে দেখতে পাই যে কিনা ফেংকে দেওয়ার জন্য কিছু গিফট নিচ্ছিল। তারা তখন সিদ্ধান্ত নিয়েছিল যে তারা ফেংয়ের পিছু করবে, এবং সে তখন বক্স থেকে একটা চুইনের দেওয়া পারফিউম বের করে। এটা সেই পারফিউম যেটা কিনা চুইন মিনসুর গায়ে দিয়ে দিয়েছিল, এবং এটার পরে মিনসু তখন ধরা পড়েছিল, এবং এই পারফিউমটাই মূলত জিহাং ফেংকে উপহার দিতে চায়। এরপর জিহাং চলে যায় ফেংয়ের সাথে দেখা করতে, এবং তখন তারা কিছুক্ষণ গল্প করার পরে জিহাং তখন তাকে বলে যে সে তাকে কিছু উপহার দিতে চায়। তবে ফেং তো কোনো উপহার নিতে চায় না, কারণ সে তো এইসব পছন্দ করে না। জিহাং তখন বলে যে কিছুই না নিলেও তাদের দেশে থেকে আনা একটা গয়না এবং পারফিউম তাকে নিতে হবে। জিহাংয়ের জোর করাতে ফেং তখন ওই দুটো জিনিস রাখতে বাধ্য হয়। এরপর দেখা যায় যে জুরেন ফেংকে ডেকে বলে যে রাজ্যের একটা সাইড বন্যায় বুড়ে গিয়েছে, এবং জুরেনকে কিছুদিনের জন্য সেখানে গিয়ে ওই বিষয়টাকে সামলাতে হবে, এবং ফেং যেন লিংবিস্টনের পাথরটিকে রক্ষা করে এবং ওই মেকানিজমের কাজটা চালিয়ে যেতে থাকে। কিমতি তাকে এই বিষয়ে সাহায্য করবে, এবং এটা বলার পর জুরেন তখন সেখান থেকে চলে যায়, এবং ফেং তখন আবারও এম্পেরিয়াল কিংডমে চলে আসে কাজ করার জন্য। কিন্তু এবারে ফেং একা নয়, তার পিছনে পিছনে লিউও চলে আসে, এবং দেখা যায় যে লিউ ভিতরে ঢুকে যায়, এবং সে তো আর জানতো না যে এখানে অনেক রকমের মেকানিজম আছে। সে তখন যাচ্ছিল, তখন চলতে চলতে অসাবধানবশত একটা মেকানিজম অ্যাক্টিভেট হয়ে যায়, আর তখন প্রচুর পরিমাণে তীর চারপাশ থেকে আসতে থাকে। সে কোনো ক্রমে সব কিছু সামলালেও একটা তীর তার কাঁধে এসে গিতে যায়। কিমতি মনে করে ফেং বিপদে পড়েছে হয়তো, সে তখন দ্রুত সেখানে আসলে লিউ তখন দ্রুত লুকিয়ে পড়ে। বাইরে আসার পর কিমতি তখন ফেংকে জিজ্ঞেস করে যে সে ভয় পেয়েছে কিনা। ফেং তখন বলে যে সে ভয় পায়নি। ফেং তখন জিউকে বলে যে কেউ যদি না থাকে তাহলে তাকে ফেং বলে ডাকতে, কেননা তারা তো একজন বন্ধু ছিল। ফেং তখন কিমতিকে জিজ্ঞেস করে যে সে কেন বিয়ে করছে না, কিন্তু কিমতি তখন তাকে বলে যে সে জীবনে কাউকেই ভালোবাসেনি, সো সে কীভাবে বিয়ে করবে। তারা তখন সেখানে একসাথে ড্রিঙ্ক করছিল এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিল। ফেং তখন হঠাৎ করে বলে ফেলে যে সে একজনকে ভালোবাসতো, এবং ফেং তার জন্য অনেক বোকামি করেছে, কিন্তু তারপরেও সে তার মনোযোগ আকর্ষণ করতে পারেনি। কিমতি তখন অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলে যে তোমার মতো মেয়েকেও কেউ অবহেলা করতে পারে। এরপরে সে তখন বলে যে তুমি যদি অন্য কাউকে ভালোবেসে থাকো তাহলে তুমি কেন রাজার সাথে এখন আছো। ফেং তো তখন অপ্রস্তুত হয়ে যায়, সেটার কি উত্তর দেবে। কিমতি তখন বলে যে আচ্ছা থাক, কিছু বলতে হবে না। আর তারপরে যদি তোমার মনে হয় যে তুমি প্যালেসে একদমই ভালো নেই তাহলে তুমি আমাকে ডেকো, কেননা আমি তোমাকে প্যালেসে নিয়ে এসেছি এবং আমি তোমাকেই সাহায্য করব। এদিকে দেখা যায় যে লিউ হাতে আঘাত পেয়েছে। জিহাং তখন তার হাতে ব্যান্ডেজ করে দেয়, এবং লিউ তখন জানে যে সে নিশ্চিত ওখানেই লিংবিস্টন পাথর আছে, কেননা এত সিকিউরিটি তো ওখানে দেওয়ার প্রয়োজনই নেই। জিহাংও তখন তার সাথে একমত হয়, এবং জিহাং তখন আবারও ফেংয়ের কাছে চলে আসে। ফেং তখন কিছু গরিব মানুষকে তার ঘরের জিনিসপত্র দান করছিল। ঘর তখন এলোমেলো হয়েছিল। তারপর ফেং তখন জিহাংদেরকে বলে যে এখানে অনেক ময়লা, তাই চলুন ভিতরে ঘরে গিয়ে কথা বলি। ফেং তখন জিহাংকে তার ভিতরের ঘরে নিয়ে যায়, তবে যাওয়ার সময় জিহাং তখন লিউকে কিছু একটা ইশারা করে দেয়, এবং জিহাং এবং ফেং যখন ভিতরে বসে কথা বলছিল জিহাং তখন ফেংকে জিজ্ঞেস করে যে সে লিংবিস্টন পাথরের সম্পর্কে কিছু শুনেছে কিনা। ফেং তখন বিষয়টা একদম স্বাভাবিকভাবে নেয়, এবং সে তখন বলে যে হ্যাঁ শুনেছি। জিহাং তখন ফেংকে বলে যে সে শুনেছে লিংবিস্টন পাথরটি স্বর্গ থেকে ডাইরেক্ট পৃথিবীতে এসে পড়েছে, আর এরই মধ্যে বাইরে থেকে কিছু আওয়াজ আসলে ফেং তখন সেটাকে দেখতে বাইরে চলে যায়। আর জিহাং এই সুযোগে তখন ফেংয়ের ঘরটা তল্লাশি করতে শুরু করে, মানে কিছু ইনফরমেশন পাওয়া যায় কিনা। আর তখনই সে টেবিলের নিচে একটা কাগজ পড়ে থাকতে দেখে, আর সে তখন কাগজটা খুলে দেখতে পায় যে তার মধ্যে লিংবিস্টনের ছবি আঁকা, যেটা ফেং এঁকেছিল এবং লর্ড চেন যেটাকে ফেলে দিয়েছিল। আর তখনই সেখানে ফেং চলে আসায় জিহাং দ্রুত সেটাকে ফেলে দাঁড়িয়ে পড়ে। এরপর জিহাং যখন ঘরেতে ফিরে আসে সে তখন চুয়েনের দেওয়া লিংবিস্টনের ছবিটাকে বার করে, এবং সে তখন নিশ্চিত হয়ে যায় যে ওই পাথরটি ওখানেই আছে, যেটা কিনা ফেং এখন দেখাশোনা করছে। লিউ তখন বলে কিনা ফেং ওখানে একটা মেকানিজম তৈরি করছে, তাই যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে। জিহাং আজকে কিছু করতে চাইছিল না, সে আগে চুইনকে খবর দিতে চাইছিল। তবে লিউ তখন বলে যে আজকে যদি আমরা না আনি এবং ওই যদি মেকানিজমটা তৈরি হয়ে যায় তাহলে আমরা কিন্তু আর কোনোদিনই নিতে পারবো না, তাই ওই লিংবিস্টন পাথরটিকে উদ্ধার করা অনেক কঠিন হয়ে যাবে। তাই জিহাং তখন রাজি হয়ে যায়, এবং এরপরে দেখা যায় যে জুরেন তার ঘরে ফিরে এসেছে, এবং ফেং তখন সেখানে আসে। ফেং তখন জুরেনের সাথে কিছু কথা বলতে চায়, আর সেখানে তখন কিমতিও উপস্থিত ছিল। কিমতি তখন সেখান থেকে চলে যেতে চাইলে ফেং তখন কিমতির দিকে তাকিয়ে বলে যে তোমাকেও দরকার, তুমিও দাঁড়াও। তবে ফেং যে কী বলতে এখানে এসেছিল সেটা আর দেখানো হয় না।
এরপর দেখা যায় যে রাতে লিউ চলে গিয়েছিল ওই লিংবিস্টন পাথরের ওখানে এবং সে ভেতরে ঢুকে যায়। সে তখন আস্তে আস্তে করে অনেকটা দূরেই চলে যায়। আর এদিকে জিহাং তো টেনশনে পায়চারি করছিল যে কি হবে না হবে ভেবে। আর তখনই সেখানে জুরেন এবং ফেং চলে আসে। জিহাং তখন একদম শক হয়ে যায় জুরেন এবং ফেংকে দেখে। তবে তখন তারা খুব স্বাভাবিকভাবে এসে জিহাংয়ের সাথে তারা গল্প করতে থাকে। জুরেন তখন বলে যে তার মেড লিউকে দেখতে পাচ্ছে না, সে কোথায়। জিহাং তখন বলে যে আমি ওই বন্যায় অসহায় মানুষদেরকে কিছু জামা কাপড় দান করতে চাই এবং এই জন্য মূলত আমি লিউকে ওখানে পাঠিয়েছি। আর সে তো এখনও ফিরে আসেনি, তার কি কিছু হয়েছে? কেন, আপনার কি দরকার? জিহাং তখন উল্টে জুরেনকে এসব জিজ্ঞেস করে। জুরেন তখন বলে যে না না, তেমন কিছু না, দেখছিলাম না তো তাই জিজ্ঞেস করলাম আর কি। জুরেন তখন জিহাংকে বলে যে তুমি একটু মিউজিক বাজাও দেখি। জিহাং তখন চলে যায় মিউজিক প্লে করার জন্য এবং তখনই সেখানে কিমতি চলে আসে লিউকে নিয়ে। লিউ তখন ধরা পড়েছিল এবং পাস্টের একটা সিনেমাতে দেখানো হয় যে লিউ লিংবিস্টন পাথরের কাছে পৌঁছে গিয়েছিল, কিন্তু সেখানে আগে থেকেই কিমতি তার সেনাবাহিনী নিয়ে রেডি ছিল। তার মানে তারা জানতো যে আজ রাতেই লিংবিস্টন পাথরটি চুরি হতে চলেছিল। লিউ তখন বলে যে এটা তার সম্পূর্ণ নিজের প্ল্যান, জিহাং এতে কিছুই জানে না। তবে জুরেন তখন জিহাংকে বলে যে তুমি এতে কি বলবে। তবে জিহাং তখন কথা ঘোরানোর চেষ্টা করে। সে তখন বলে যে আপনি কি আমাকে বিশ্বাস করেন না? ফেং যখন আপনার মিষ্টিতে বিষ দিয়েছিল তখন তো আপনি ফেংকে বিশ্বাস করেছিলেন। জুরেন তখন জিহানের ওপরে কাপ ছুঁড়ে বলে যে তোমার সাহস তো কম না, তুমি ফেংয়ের সাথে নিজের তুলনা করো। ফেং তখন জুরেনকে শান্ত করে আর তারপর বলে যে আমার সাথে অন্যায় হয়েছিল, কিন্তু তোমার সাথে তো কোনো অন্যায় হয়নি। আর তুমি তো লিংবিস্টন পাথর চুরি করতেই যাচ্ছিলে। তুমি আমাকে যে পারফিউমটা উপহার দিয়েছো সে তো অন্যরকম কিছু ছিল, আর এই পারফিউমটা যার ঘরে থাকে তার সাথে এই পারফিউমটি স্ট্রংলি থেকে যায়। আর সে যেখানেই যাক না কেন এই পারফিউমের ঘ্রাণ অনুসরণ করে তাকে খুঁজে পাওয়া যায় খুব সহজেই। আর এরপরে আমি দেখতে পাই যে লিংবিস্টনের ওখানে হঠাৎ করেই মেকানিজমগুলো অ্যাক্টিভ হয়ে যায়। আমি প্রথমে ভেবেছিলাম যে এটা হয়তো আমার কোনো ভুল, কিন্তু আমার ধারণা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় যখন আমি এই তীরটাকে দেখলাম। আর সে তখন কিমতির কাছ থেকে একটা তীর বার করে, যে তীরের আগে একটু রক্ত লেগেছিল এবং ওই তীর দেখেই মূলত ফেং সন্দেহ করেছিল যে এখানে কেউ এসেছিল। আর এরপরে যখন জিহাং তার কাছে গিয়ে লিংবিস্টন পাথরের সম্পর্কে জিজ্ঞেস করে তখনই সে কনফার্ম হয়ে গিয়েছিল যে জিহাং লিংবিস্টন পাথর চুরি করার পরিকল্পনা করছে। আর তার উপরে সেই কাগজটি দেখে পুরোপুরি বুঝতে পেরেছিল যে জিহাং তার পুরো ঘর তল্লাশি করেছে এবং সে এই কাগজটিকে দেখে গিয়েছে। লিউ তখন ফেংকে বলে যে ম্যাডাম জিউ, আপনি অনেক বুদ্ধিমতী, আপনার কাছে হেরে গিয়ে আমার কোনো দুঃখ নেই, কিন্তু প্রিন্সেস এসব বিষয়ে কিছুই জানে না, এই সমস্ত কিছুর দায় আমি। এবং এইসব বলে সে তখন কিমতির একটা ছুরি নিয়ে সে নিজেই আত্মহত্যা করে। জুরেন তখন বলে যে জিহাং তুমি সত্যি কথা বলো, তাহলে পূর্বে তোমার সাথে কাটানোর সময়গুলোকে বিবেচনা করে আমি তোমাকে ছেড়ে দেব। জিহাং তখন রেগে গিয়ে উঠে বলে যে পূর্বে আমার সাথে কাটানোর সময় আপনি কি কখনো আমাকে ভালোবেসেছেন? এটা শুনে জুরেন মানে ডংহা তখন কিমতিকে বলে যে জিহাংকে কারাঘরে নিয়ে যেতে। তবে জিহাংকে কারাঘরে নিয়ে গিয়েছে এই খবর জুরেনের বড় ভাইয়ের কাছে যাওয়ার পর সে তখন তার সৈন্যকে বলে যে কোনো সময় সুযোগ পেলে জিহাংকে মেরে ফেলতে, কেননা জিহাং যদি মুখ খোলে তাহলে সেও ফেঁসে যেতে পারে। এবং এরপরে দেখা যায় যে জেলে জিহাংয়ের সাথে ফেং দেখা করতে আসে। জিহাং তখন ফেংকে বলে যে তুমি কি আমার মজা নিতে এসেছো? ফেং তখন বলে যে আমি তোমার মজা নিতে একদমই আসিনি, আমি তোমাকে এটা জিজ্ঞেস করতে এসেছি যে তুমি কার হয়ে কাজ করছো। তবে জিহাং তো বলবে না। ফেং তখন বলে যে জিহাং তুমি কি সত্যিই সব কিছু ভুলে গিয়েছো? তোমার সব স্মৃতি চলে গিয়েছে তাই না? এটা শুনে জিহাং তো পুরো অবাক হয়ে যায়। সে তখন এগিয়ে এসে বলে যে তুমি কি আমাকে চেনো? তুমি কি আমাকে অতীতে দেখেছো? ফেং তখন বলে যে তুমি সব কিছু বলো, তাহলে জুরেন তোমাকে ছেড়ে দেবে। জিহাং তখন বলে যে আমি মরে গেলেও তার নাম বলবো না। ফেং তখন বলে যে তুমি সব কিছু ভুলে গেলেও তুমি কিন্তু তুমি অন্যের কথায় পরিচালিত হয়েও না। আর এটা বলেই সে তখন সেখান থেকে চলে যায়। আর এর সাথেই আমার এই এপিসোডটা শেষ হয়ে যায়। সো গাইজ, প্রথমত আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিই যে এতদিন ধরে ভিডিও আপলোড না করার জন্য। অ্যান্ড আমি জানি এই ভিডিওতে ততটা ভালো রিচ আসবে না। আসলে গাইজ এতদিন ধরে আমি ইনঅ্যাক্টিভ ছিলাম কারণ সামনেই আমার সেমিস্টার, আর এই জন্য মূলত আমি এতদিন ইনঅ্যাক্টিভ ছিলাম। কিন্তু হ্যাঁ গাইজ, এই পরের এপিসোডগুলো খুব শীঘ্রই দেখতে পারবে। কিন্তু আমি একটা খুব সুন্দর ড্রামা দেখেছি গাইজ, এবং আমি ভাবলাম যে এটা তোমাদের মাঝে নিয়ে আসা উচিত। মেবি এটা তোমাদের অনেকেরই দেখা আছে। এই ড্রামাটা খুবই সুন্দর, আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে। অ্যান্ড এর পরের ভিডিওতে তোমরা এই ড্রামাটি দেখতে পাবে। সো গাইজ, এই ড্রামাটি কেমন লাগলো কমেন্টে জানিও। সো আজকের মধ্যে বিদায় নিচ্ছি, টাটা।